ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনের জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ তোমরা শুনবে লেখক ভাসান কৃষ্ণর কলম থেকে একটি গ্রাম বাংলার পটভূমিকায় রচিত হাড় হিম করা ভয়ের গল্প, কানা বুড়ির সাপ। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে আমি সায়ন্তন। শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, লেখক ভাসান কৃষ্ণর কলম থেকে ভয়ের গল্প, কানা বুড়ির সাপ। দুতলা বাড়ি বানাবেন নি বাবু? এই গায়ে কেউ দুতলা পাকা বাড়ি বানায় না। শেষ হয়ে যাবে বাবু, সব শেষ হয়ে যাবে। আমার কথাটা একটিবার শুনুন বাবু। এভাবে নিজের বিপদ ডেকে আনবেন নে বাবু, আনবেন নে। এই এসব বাজে কথা আমাকে শোনাতে শোনা। আর তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। এইভাবে এক হাত ঘোমটা টেনে রয়েছো কেন তুমি? এই গায়ে যে বুড়ি মনসার মন্দির আছে, মন্দিরের পেছনেই আমার বাড়ি। আমার মুখ দেখলেই সবাই বড় ভয় পায়, তাই মুখ ঢেকে রাখি। আমি আবারও বলছি বাবু, দোতলা বাড়ি বানাবেন নে। খুব বড় ক্ষতি হয়ে যাবে বাবু। এই গায়ে দোতলা বাড়ি বানানো বারণ আছে। মা মনসার সাপ লাগবে। সবাই শেষ হয়ে যাবে বাবু, সবাই শেষ হয়ে যাবে। এই থামো, যত সব কুসংস্কার। এই আধুনিক সময় দাঁড়িয়ে এখন এইসব কুসংস্কারকে আঁকড়ে ধরে বেঁচে আছো তোমরা। এই জন্যই তোমাদের কোনো দিনও কোনো উন্নতি হবে না। আমি এই গ্রামের স্কুল মাস্টার। আমি যদি এই কুসংস্কারকে মেনে নিই, তাহলে আমি আবার ছাত্রদের কি শেখাবো? আমি এই কুসংস্কারকে ভাঙবই, আমাকে কেউ আটকাতে পারবে না। কুলুকুলু শব্দে দ্বারকেশ্বর নদের কত জল গড়িয়ে গেছে, পেরিয়ে গেছে বছরের পর বছর, কিন্তু এই নিয়মের কোনো অন্যথা হয়নি। পূর্বপুরুষ থেকেই এই অভিশাপ বহন করে আসছে গ্রামের মানুষ। আপনজনকে হারানোর ভীতি সবার মনে খুঁটি গেড়ে বসে আছে। অমাবস্যার ঘোর অন্ধকারের মতোই এক ভয়ানক অভিশাপ ঘিরে আছে গ্রামের মানুষজনদের। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, বুঝলে? এইরকম গ্রাম্য এলাকাতে আমাদের প্ল্যান বেশ সাকসেসফুল হবে বলে আমার মনে হচ্ছে। রাখছি। কার ফোন ছিল গো? আর কি যেন গ্রামের কথা বলছিলে? আরে তোমাকে বলেছিলাম না যে একটা নতুন বিজনেস প্ল্যান করছি, তো সেটার জন্যই একটা প্রপার্টি কেনার কথা হচ্ছিল সঞ্জয়ের সাথে। আর কটা বিজনেস করবে তুমি অয়ন? জীবনে নিজের জন্যও তো কিছু সময় বাঁচিয়ে রাখো। মাত্র কয়েক মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, আমায় তুমি ঠিক মতো সময়ও দিতে পারছো না। এরপর যখন আমাদের সন্তান আসবে এই পৃথিবীতে, অন্তত তার জন্য তো কিছুটা সময় তোমাকে হাতে রাখতে হবে। কিছুটা অভিমানের সুরেই কথাটা বলল তিয়াশা। অয়ন তিয়াশাকে জড়িয়ে ধরে বোঝানোর চেষ্টা করে বলল, তিয়াশা, তুমি এরকম করে বলছো কেন? আমি কি তোমাকে সময় দিই না? আমি কি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ, মানছি এই কয়েকটা দিন আমার শিডিউলটা একটু বিজি ছিল, কিন্তু দেখো সব ঠিক হয়ে যাবে। একটু ভরসা রাখো আমার ওপর। কি ঠিক হয়ে যাবে অয়ন? এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময়টা চলে গেলে তুমি আর ফিরিয়ে আনতে পারবে? এই যে সকাল হলেই তুমি বেরিয়ে যাও, আর কত রাতে বাড়ি ফেরো। মালতী মাসি বাড়ির কাজ সেরে রান্না করে রেখে চলে যাওয়ার পর আমি বাড়িতে সম্পূর্ণ একা থাকি। বহুদিন যাবৎ এই একই রুটিনটা চলে আসছে। আর কবে সব ঠিক হবে অয়ন? আমার যে এইভাবে একা একা থাকতে একদম ভালো লাগে না, কেমন একটা দম বন্ধ লাগে আমার। এর চেয়ে তো আমার চাকরিটা করাই অনেক ভালো ছিল, অন্তত সময়টা কাজের মধ্যে ভালোভাবেই কেটে যেত। কিন্তু না, তুমি আর তোমার মা তো সেটাও হতে দিলে না। তিয়াশার মুখ থেকে এক রাশ অভিমান ঝরে পড়ল। তিয়াশার মুখে এমন কথা শুনে অয়নের খুব খারাপ লাগলো। সত্যিই তো, তিয়াশাকে সে ঠিকমতো সময় দিতে পারে না। আর এটাও তো ঠিক, একা একা একটা মানুষ সারাদিন থাকবে কি করে? তিয়াশাকে ভালোবেসেই বিয়ে করেছিল অয়ন। কলেজে অয়নের সেটা ছিল শেষ বর্ষ। তিয়াশা তখন সবে সবে কলেজে ভর্তি হয়েছে।
একদিন সুশ্রী স্মার্ট হ্যান্ডসাম অয়ন কলেজের সিঁড়ি দিয়ে নিচে নামছে, আর অপরদিকে সুন্দরী ও স্মার্ট তিয়াশা উপরে উঠছে। দুজনেই দুজনকে প্রথমে দেখে চোখে চোখ আটকে গিয়েছিল। উল্টো দিকে তাকিয়ে উঠতে গিয়েই অসাবধানে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল তিয়াশা। ঠিক সেই মুহূর্তে তিয়াশার হাতটা ধরে নিয়েছিল অয়ন আর বলেছিল, আরে কানা নাকি, চোখে দেখতে পাও না? আর একটু হলেই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যেতে, তখন ওই হ্যান্ডসাম ছেলেদের দেখা বন্ধ হয়ে যেত। প্রথমে তিয়াশা একটু লজ্জা পেলেও পরক্ষণেই সাবধানে হাতটা ছাড়িয়ে নিল। তারপর অয়নের প্রতি তার দুর্বলতাটা চেপে রেখে সে বলল, আপনারা ছেলেরা নিজেদেরকে কি মনে করেন বলুন তো? সব মেয়েরাই কি আপনাদের দিকে তাকিয়ে থাকে? আপনারা বুঝি ধোয়া তুলসী পাতা? আপনি যে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন সেটা বুঝি কিছু না? অয়ন আমতা আমতা করে বলেছিল, কে বলেছে আমি তোমার দিকে তাকিয়েছিলাম? হ্যাঁ, দেয় তো বদন, তার আবার বিজ্ঞাপন। এই বলে হা হা করে হেসে উঠেছিল অয়ন। ওদের সঙ্গে থাকা বন্ধু বান্ধবীরাও একসাথে হেসে উঠেছিল। তারপর কথা কথা থেকে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব প্রেমের রূপ নিতে বেশি সময় নেয়নি। তারপর সেই বছরই নিজের ব্যবসা শুরু করে অয়ন। 2 বছরের মধ্যেই তার ব্যবসা মোটামুটি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যায়। অপরদিকে ততদিনে তিয়াশাও কলেজ শেষ করে একটা ছোট প্রাইভেট কোম্পানিতে জব করছে। এরপর একদিন ছেলের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে ঠিক করে অয়নের বাবা মা। এদিকে তিয়াশার বাবা মাও একটা ভালো ছেলের খোঁজ করছিলেন তাদের মেয়ের জন্য। অয়নের ব্যাপারে সবকিছু শুনে এবং তিয়াশা ও অয়ন দুজন দুজনকে আগে থেকেই ভালোবাসত জেনে তারাও আর অমত করেনি। যথারীতি দুটো পরিবারের সম্মতিতে ওদের দুজনের 4 হাতে 1 হয়। কিন্তু বিয়ের পর তিয়াশার আর চাকরি করা হয়নি। শাশুড়িমা বলেছিলেন, আমাদের বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই, আর টাকা পয়সার অভাব আমার ছেলে রাখবে না। তাই তুমি বাড়ির বউ হয়ে বাইরে চাকরি করবে এটা ঠিক দেখায় না। তোমার চাকরি করার কোনো দরকার নেই বৌমা। বাড়িতে থাকবে, আমার ছেলের ভালো মন্দের খেয়াল রাখবে, মাঝে মধ্যে ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াবে, তাতেই হবে। তাই তিয়াশার আর চাকরিটা করা হয়নি। বিয়ের কিছুদিন পরেই ব্যবসার সুবিধের জন্য অয়ন কলকাতায় শিফট হয়। সঙ্গে করে তিয়াশাকেও নিয়ে আসে। কিন্তু বাবা মা পৈতৃক ভিটে ছেড়ে আসতে রাজি হয়নি। তাই তারা গ্রামের বাড়িতেই থেকে গেছে। একটু ভেবে নিয়ে অয়ন বলল, আমি এবার থেকে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, আর মালতী মাসিকে বলবো সে যেন তোমার সাথে বিকেল পর্যন্ত থাকে। হ্যাঁ, মালতী মাসির তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমার জন্য সে সারা দিন এখানে থেকে যাবে। কি যে বলো না তুমি। হ্যাঁ, থাকবে না কেন, মাইনে ডবল করে দেবো, দেখবে সব রাজি হয়ে গেছে। আরে সেই সব তুমি আমার ওপর ছেড়ে দাও, বুঝলে? এসব নিয়ে তুমি কিছু ভেবো না, ঠিক ম্যানেজ হয়ে যাবে। সত্যিই তাই, দুটো টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু টাকা দিয়ে হারিয়ে যাওয়ার সময় ও সুখকে কিনতে পারবে কি? না, কখনোই হয়তো সেটা সম্ভব নয়। কারণ সময় কারোর জন্য থেমে থাকে না, সময় কারোর কথা শোনে না, সে চলে তার নিজের নিয়মে। অয়নের এত কথার পরেও তিয়াশার অভিমান যেন আজ আর ভাঙতেই চাইছে না। অভিমানের তেজটা গলার সামনে এনে সে বলে উঠল, ছাড়ো ছাড়ো আমাকে, যাও, আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। যাও, তুমি তোমার কাজ নিয়েই থাকো। আমি কে হই তোমার যে তুমি আমাকে পাত্তা দেবে? আরে তুমি এভাবে বলছো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কাল সন্ধ্যাবেলা রেডি হয়ে থেকো, আমরা দুজনে মিলে ঘুরতে যাব। একেবারে ডিনার করে তারপর বাড়ি ফিরবো। আর রাগ করো না প্লিজ, লক্ষ্মীটি। পরদিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় মালতী মাসির সাথে দেখা হলো অয়নের। অয়ন বলল, মাসি, বলছি তোমার সাথে একটু জরুরি কথা ছিল। হ্যাঁ বলো না দাদাবাবু, কি কথা? তার আগে বলো তিয়াশা কোথায়? আগে দিদিমণি তো রান্না করে, তোমার জন্য জলখাবার বানাচ্ছে। আচ্ছা, তুমি টোটাল কটা বাড়িতে কাজ করো? এই তো তোমাদের বাড়ি নিয়ে মোট 5টা বাড়িতে কাজ করি। কেন বলো তো, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ বলছি, কারণ আজকের পর থেকে তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত এই বাড়ি ছাড়া আর কোথাও যাবে না। কেন দাদাবাবু, অন্য বাড়িতে কাজ করবো না কেন? আমি তো সব কাজ সেরে রেখে তারপরেই যাই। আমি জানি তুমি সব কাজ ছেড়ে রেখেই যাও, আমি সে নিয়ে কোনো কথা বলছি না।
আসলে তিয়াশা সারাদিন একা একা থাকে তো, ওরও তো একটা কথা বলার লোকের দরকার। আর আমি তো সারাদিন বাড়িতে থাকতে পারি না, তাই এখন তুমি ছাড়া আর কি উপায় বলো? তাই তুমি যদি সারাদিন তিয়াশার সাথে থাকো তাহলে আমি একটু নিশ্চিন্ত হই। সেই তো তোমাকে ঘুরে ঘুরে 5টা বাড়িতে কাজ করতে হয়, তার চেয়ে বরং একটা বাড়িতেই কাজ করলে সারাদিন, বুঝলে? আচ্ছা, আর টাকা পয়সা নিয়ে তুমি ভেবো না, তোমার যতটা প্রয়োজন আমি ঠিক পুষিয়ে দেবো। প্লিজ মালতী মাসি, না করো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে না হয় হবে, কিন্তু আজকে তো থাকতে পারবো না। ওদেরকে তো বলে আসতে হবে অন্য কাজের লোক দেখতে। কাল থেকে থাকবো না হয়। যাক, থ্যাংক ইউ মাসি, একটা চিন্তা থেকে অন্তত মুক্তি দিলে। ঠিক আছে, তাহলে কাল থেকেই থেকো। এই বলে অয়ন বেরিয়ে যেতে যায়। তাকে বাধা দিয়ে মালতী মাসি বলে, না কে কোথায় যাচ্ছ দাদাবাবু? দিদিমণি রান্নাঘরে আছে, এক্ষুনি যদি জানতে পারে তুমি না কে বেরিয়ে গেছো, লঙ্কা কাণ্ড বাঁধাবে। বেরোতে দিও না মালতী মাসি, আটকে রাখো, আমার হয়ে গেছে। রান্নাঘর থেকে হাঁক দিয়ে বলে তিয়াশা। অয়ন মৃদু হেসে বলে, ও, তোমরা দুজনে প্ল্যান করে এইসব করছো, তাই তো? ঠিক আছে, তবে তাড়াতাড়ি কর, আমার তাড়া আছে একটু। অয়ন বেরিয়ে যাওয়ার পর আজ সারা দিন তিয়াশার মোটামুটি ভালোই কেটেছে। অন্যান্য দিনের মতো অতটাও বোরিং লাগেনি আজকের দিনটা। গত রাতের সুখকর অনুভূতিগুলো স্পষ্ট প্রকাশ পাচ্ছিল তার চোখে মুখে, যেন এক অনাবিল আনন্দের খেয়া বয়ে চলেছে তার মনে। জমি কেনাটা তো কোনো ব্যাপার নয় স্যার, সে তো টাকা থাকলে যে কেউ কিনতে পারে, কিন্তু ওখানে বিল্ডিং বানিয়ে ব্যবসা করাটাই একটু চাপের বিষয়, বুঝলেন কি না? ওই গ্রামে বাড়ি বানানোর অনেক রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন? বাড়ি বানানোয় আবার কিসের রেস্ট্রিকশন? আমি সেটা সঠিকভাবে বলতে পারবো না, তবে শুনেছি নাকি ওই গ্রামে 1 তলার বেশি 2 তলা পাকা বাড়ি বানানোর একটা বারণ আছে। ওই গ্রামে কেউ পাকা বাড়ি বানায় না স্যার, কী সব নাকি অভিশাপ টভিশাপ আছে। অভিশাপ? বাড়ি বানানোয় আবার কিসের অভিশাপ? আমার ভেবেই হাসি পাচ্ছে। কথাটা বলেই হো হো করে হেসে ওঠে অয়ন। আমি ঠিক জানি না স্যার, তবে ওরকমই কিছু একটা ব্যাপার শুনেছি। আরে গ্রামে গঞ্জে এরকম অনেক কথাই চলে, দূর ওসবে পাত্তা দিও না তো। আমাদের কাজটা করতেই হবে, তুই প্রপার্টি কেনার ব্যবস্থা করো। সে তো হয়ে যাবে স্যার, কিন্তু প্রপার্টি কেনা থেকে শুরু করে বিল্ডিং বানানোর সমস্ত প্রচেষ্টাতেই তো আপনাকে লাগবে স্যার। মানে এটা যেহেতু আমাদের নতুন বিজনেস, তাই আমার মনে হয় আপনি নিজে সঙ্গে থেকে কাজটা তদারকি করলেই বোধহয় ভালো হয়। বিষয়টা একবার ভালো করে ভেবে নিয়ে অয়ন বলল, এটা তুমি খুব একটা ভুল বলনি। এদিকে সব কাজ যদি তোমরা দেখে নিতে পারো তাহলে আমি ওখানে যেতেই পারি। হ্যাঁ, এই দিকের সমস্তটাই তো আমরা জানি, আর তাছাড়া এখন আমাদের এই ফিল্ডের লোকজনও অনেক রয়েছে, ও আমরা সামলে নিতে পারবো আশা করছি। তারপর আপনি তো আছেনই। কিন্তু একটা ব্যাপারে আমাকে খুব ভাবাচ্ছে, বুঝলে? কোন ব্যাপার বলুন তো? দেখো, শত হোক আমাদের মাত্র 6-7 মাস বিয়ে হয়েছে, এইরকম অবস্থায় তিয়াশাকে একা বাড়িতে রেখে যাব, ব্যাপারটা কেমন একটা লাগছে। ওহো, এই ব্যাপার, এতে চিন্তার কিছু নেই স্যার, আপনি ম্যাডামকে আপনার সঙ্গেই নিয়ে যান না। কিন্তু ওখানে থাকবে কোথায়? থাকার জায়গার কি আর অভাব হবে স্যার, শুধু মানিয়ে নিতে পারলেই সব ঠিকঠাক। এবার আপনারা দুজনে একটু ভেবে দেখুন যে গ্রামে মানিয়ে নিতে পারবেন কি না। তিয়াশা সেজে গুজে রেডি ছিল। অয়ন আজ কথা রেখেছে, সন্ধ্যের মুখেই বাড়ি ফিরে এসেছে সে। তারপর দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছে। অয়ন ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করেছে আজ। তিয়াশা খুশি হয়ে বলল, এই তুমি যে এত কিছু প্ল্যান করেছিলে তা তো বলনি আগে। বলে দিলে কি আর সারপ্রাইজ থাকতো? তিয়াশার বোধহয় একটু অনুশোচনা হলো। অয়নের হাত দুটো চেপে ধরে বলল, সরি। ফরওয়ার্ড? গতকাল রাত্রে অনেক রুড ব্যবহার করেছি, তার জন্য। আরে না না, তুমি ঠিকই বলেছ। দেখো, তুমি যদি আমার ভুলটা আমাকে না ধরিয়ে দিতে তাহলে তো আজকের এই সুন্দর মুহূর্তটা আসতো না, তাই না? থ্যাংক ইউ অয়ন, এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। সুযোগ বুঝে আসল কথাটা এখানেই পারতে চেষ্টা করল সে।
তিয়াশার হাত দুটো ধরে সে বলল, আচ্ছা তিয়াশা, তুমি আমার সাথে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে? কি হয়েছে? হঠাৎ তুমি এরকম কথা বলছো কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? আরে না রে বাবা, তেমন কিছু না। যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। হ্যাঁ অয়ন, পারবো, আমি সব পারবো। তুমি আমার সাথে থাকলে আমি যে কোনো পরিস্থিতিতে ঠিক মানিয়ে নিতে পারবো। আর যদি বলি তোমাকে আমার সঙ্গে একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে থাকতে হবে, তখন? হ্যাঁ পারবো, কিন্তু হঠাৎ এসব কথা বলছো কেন তুমি? কারণ আমাকে ব্যবসার কাজে বেশ কিছু দিনের জন্য বাঁকুড়ার একটা গ্রামে যেতে হবে। এবার তোমাকে একা একা তো আর রেখে যেতে পারবো না, তাই ভাবছি আমরা দুজনে যাব। অয়নের মুখে এই কথা শুনে তিয়াশা আনন্দে প্রায় লাফিয়ে উঠল। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। বাঁকুড়া তো খুব ভালো জায়গা। যাব যাব, আমি নিশ্চয়ই যাব। কিন্তু কবে যাচ্ছি আমরা? এই 1 সপ্তাহের মধ্যেই। ঠিক আছে, এখন তাড়াতাড়ি খাও, অনেক রাত হলো, বাড়ি ফিরতে হবে। সকালে মালতী মাসিকে অয়ন বলল, মালতী মাসি, কিছু মনে করো না, একটা কথা বলছি। আরে দাদা বাবু, কিছু মনে করবো কেন? বলো কি বলবে। তোমাকে তো গতকাল বললাম যে আজ থেকে তোমাকে সারাদিনের জন্য এই বাড়িতে থাকতে হবে, মানে তিয়াশার কাছে থাকতে হবে। হ্যাঁ, তা তো জানিয়েছো। আমিও ওদের বাড়িগুলোতে বলেছি ব্যাপারটা। ওরা বলেছে অন্য কাজের লোক খুঁজতেও তো 2-4 দিন সময় লাগবে, তাই একটা দিন যেন আমি ওদের বাড়ির কাজগুলো করে দিই। অসুবিধা হবে না তো দাদা বাবু? আচ্ছা তুমি না ওই কাজগুলো ছেড়ো না, বুঝলে? বেশ কিছুদিন আমরা এখানে থাকবো না, 1 সপ্তাহের মধ্যেই আমরা বেরিয়ে যাব। ও, কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? হানিমুন না কি বলে ওইটা? আরে না না, ওসব কিছু না। আমরা একটা কাজেই যাচ্ছি বাঁকুড়া, তবে ওখানে বেশ কিছুদিন থাকতে হবে আর কি। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা সাবধানে যেও, মালতী মাসিকে আবার ভুলে যেও না জানো। ঘর থেকে বেরিয়ে এসে মৃদু হেসে তিয়াশা বলল, কি যে বলো না তুমি মালতী মাসি, তোমাকে কি কখনো ভুলতে পারি আমরা? তোমার ফোন নাম্বার তো আমাদের কাছে আছেই, মাঝে মাঝে ফোন করব, কেমন? আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী সোনা দিদিমণি আমার। যেদিন ওদের বাঁকুড়া রওনা হওয়ার কথা তার ঠিক আগের দিন রাতে তিয়াশা একটা স্বপ্ন দেখল। না না, স্বপ্ন নয়, দুঃস্বপ্ন দেখল। সে দেখল কোনো এক নারী কণ্ঠ ভয়ঙ্কর অট্টহাসি হাসছে আর বলছে, হাসিস না, হাসিস না এখানে, তোরা তোদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। এখানে আমার কথাই শেষ কথা, অন্য কারোর কথা চলে না এখানে। সর্বনাশ হবে তোদের, সর্বনাশ। হাসিস না, হাসিস না, হাসিস না এখানে। আবারও ভয়ঙ্করভাবে অট্টহাসি হেসে ঘুম পর্দার কালো আধারে ধীরে ধীরে মিলিয়ে গেল সেই নারী কণ্ঠ। একটা ভয়ার্ত চিৎকার করে ধরফরিয়ে বিছানায় উঠে বসল তিয়াশা। তার এই চিৎকার শুনে অয়নও ঘুম ভেঙে উঠে বসল। কি হলো তিয়াশা, ওই চিৎকার করে উঠলে কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি? ভয় গলা শুকিয়ে আসছিল তিয়াশা। কয়েকবার ঢোক গিলে সে আমতা আমতা করে বলল, আমি দেখলাম একটা নারী মূর্তি ভয়ঙ্কর অট্টহাসি করে বলছে, হাসিস না, হাসিস না এখানে, এটা আমার এলাকা, সর্বনাশ হবে তোদের, সর্বনাশ হবে। আচ্ছা আচ্ছা বুঝলাম, তুমি একটু শান্ত হও, এই নাও জলটা খাও। এই বলে অয়ন জলের গ্লাসটা এগিয়ে দেয় তিয়াশার দিকে। ঢক ঢক করে এক নিঃশ্বাসে গ্লাসের পুরো জলটা শেষ করে সে কয়েকবার বড় বড় নিঃশ্বাস নিল। অয়ন তার মাথায় হাত বুলিয়ে বলল, এবার একটু ভালো লাগছে? বেটার। ঠিক আছে, আর বেশি টেনশন করো না,
ওটা দুঃস্বপ্ন ছিল, ভুলে যাও। একদম টেনশন ফ্রি ঘুমিয়ে পড়ো। দেখবে সব ঠিক হয়ে যাবে। সকালে নতুন সূর্যের নতুন আলো গায়ে মেখে গত রাতের সেই দুঃস্বপ্নের কথা সম্পূর্ণই ভুলে যায় তিয়াশা। সারাটা দিন বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে দুজনের কাটে। বিকেল 4:30 ওরা পৌঁছে যায় হাওড়া স্টেশনে। হাওড়া থেকে বিকেল 4:50 ওদের ট্রেন পুরুলিয়ার সুপারফাস্ট এক্সপ্রেস। বাঁকুড়া পৌঁছতে সময় নেবে 3 ঘন্টা 40 মিনিট মতো। যথাসময়ে ট্রেনে চেপে বসল ওরা, কিন্তু ট্রেন ছাড়ল বিকেল 5টায়, অর্থাৎ পাক্কা 10 মিনিট লেটে। দীর্ঘদিন পর বাড়ি থেকে বেরিয়ে তিয়াশার মন যেন মুক্তির স্বাদ পেয়েছে। অয়নের কাঁধে মাথা এলিয়ে দিয়ে জানলার বাইরে তাকিয়েছিল সে। তার মনে হচ্ছিল বহুদিন পর সে যেন তার সেই পুরনো চেনা অয়নকে খুঁজে পেয়েছে। এই সমস্ত ভাবতে ভাবতেই কখন যে সে অয়নের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তা সে জানে না। তন্দ্রা ভাঙল অয়নের ডাকে। তার গায়ে ঠেলা দিয়ে অয়ন ডাকছে, এই তিয়াশা ওঠো। আরে আর কত ঘুমোবে? ওই দেখো চলে এলাম, আর কিছুক্ষণ পরেই নামবো। আরে ওঠো না, দেখো বাইরের দৃশ্যটা। ঘুম ভেঙে অয়নের কাঁধ থেকে মাথা সরিয়ে দু একবার ঘুমে ভরা চোখ দুটো রোগড়ে নিয়ে তিয়াশা বলল, আমরা কি বাঁকুড়া চলে এলাম? হ্যাঁ, প্রায় এসেই গেছি। আর একটু, ওই দেখো তার প্রমাণ। বাইরে তাকিয়ে তো দেখো একবার। তিয়াশা বাইরে চোখ মেলতেই দেখল অকল্পনীয় এক দৃশ্য। গোধূলির শেষ আলো নিভে গিয়ে সন্ধে নামছে ধীরে ধীরে। লাল মাটির দেশে তারা ঢুকে পড়েছে। সেই আবছা আলো আধারিতে চারপাশের পরিবেশটাকে সোনার মতো উজ্জ্বল মনে হচ্ছে যেন এক স্বপ্নপুরীতে প্রবেশ করেছে ওরা। দূরে সবুজ সবুজ টিলাগুলো মাথা তুলে আছে। চলমান ট্রেনের মধ্যে থেকে প্রকৃতির এমন এক অপরূপ রূপ মাধুর্য দেখে নিমেষেই ওদের দুজনের মন পুলকিত হয়ে উঠল। ট্রেনটা বাঁকুড়া জাংশন এসে থামল রাত 8:40। ট্রেন তার নিজস্ব স্বাভাবিক গতিতেই এসেছে। কোথাও কোনো রুট জ্যাম ছিল না, তাই একেবারে কাঁটায় কাঁটায় গন্তব্যে এসে পৌঁছেছে। স্টেশনের পাশেই অনেকগুলো টোটো দাঁড়িয়েছিল। ভারী লাগেজগুলো টানতে টানতে ওরা সেদিকে এগিয়ে গেল। টোটো চালক বলল, কোথায় যাবেন আপনারা? এখান থেকে বালিয়াড়া গ্রামটা ঠিক কোন দিকে? তা এখান থেকে প্রায় 8 কিলোমিটার গেলেই বালিয়াড়া গ্রাম। আপনারা কি ওখানেই যাবেন? হ্যাঁ, আমরা ওখানেই যাব। আপনি নিয়ে যাবেন আমাদের? মোটামুটি 5 জন যাত্রী হলে মাথা পিছু 30 টাকা করে ভাড়া হয়। আর আপনারা যদি 2 জন যান তাহলে 200 টাকা দিতে হবে। আর তা যদি না হয় তাহলে একটু অপেক্ষা করুন। আমার যাত্রী পূর্ণ হলে তবেই ছাড়তে পারবো। না, অন্য যাত্রীদের জন্য অপেক্ষা করে লাভ নেই। আপনি আমাদের দুজনকেই নিয়ে চলুন। 200 টাকা ভাড়া পাবেন, অসুবিধা নেই। ঠিক আছে, বসুন তাহলে। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের শান্তর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই বালিয়াড়া গ্রাম। মাত্র 35-40 মিনিটের মধ্যেই ওরা বালিয়াড়া গ্রামে পৌঁছে গেল। গ্রামে ঢোকার মুখেই ওরা টোটো থেকে নেমে পড়ল। বেশ কিছু জনবসতি নিয়ে তৈরি এই ছোট্ট গ্রাম। যেহেতু প্রত্যন্ত গ্রাম, সেই কারণে শহরের মতো অত উজ্জ্বল আলোকবাতি নেই এখানে। রাস্তাটা পার হয়ে ওরা গ্রামে প্রবেশ করবে। ঠিক সেই সময় বিকট শব্দ করে একটা কালো বেড়াল ওদের পথ কেটে গেল। ভয় অয়নের দিকে কিছুটা এগিয়ে গেল তিয়াশা। আরে এত ভয় পাচ্ছ কেন? ওটা তো একটা বিড়াল। ভয় ভয় তিয়াশা বলল, কিন্তু কিন্তু অয়ন, বড়দের বলতে শুনেছি কালো বিড়াল ডিঙানো নাকি খারাপ। কালো বিড়াল নাকি অশুভ সংকেত বয়ে আনে। আমাদের সাথে অশুভ কিছু ঘটবে না তো অয়ন? আরে এসব তুমি কি যাতা বলছো তিয়াশা? তুমি এখনকার দিনের মেয়ে, তুমি এইসব বিশ্বাস করো? তুমি কুসংস্কার বলছো ঠিকই, আমার কিন্তু একটু ভয় ভয় করছে। আমরা এখানে এসে কোনো ভুল সিদ্ধান্ত নিলাম না তো? শেষের কথাগুলো অয়নের কানে আর পৌঁছল না। ততক্ষণে সে সঞ্জয়ের সাথে মোবাইলে কথা বলতে ব্যস্ত। হ্যাঁ, কি নাম বললে? কাঞ্চনপতি মাহাতো? এই গ্রামের মোড়ল, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। কি গো, কোন বাড়িতে? খোঁজ পেলে?
হ্যাঁ, সঞ্জয় বলল এই গ্রামের মোড়ল কাঞ্চনপতি মাহাতো, ওখানেই নাকি আমাদের থাকার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে নাকি কিছুটা এগোলেই ওনার বাড়ি। চলো একটু এগিয়ে খুঁজে দেখি। ওরা কয়েক পা এগিয়েছে, এমন সময় কোত্থেকে এক বয়স্ক পাগলাটে গোছের লোক হুট করে জমদূতের মতো ওদের সামনে এসে উদয় হলো। এসে গেছিস তোরা? হ্যাঁ, এসে গেছিস। আমি জানতাম তোরা আসবি। ব্যবসা করতে এসেছিস, তাই না? হ্যাঁ, হবে না তোদের এই উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। যা, ফিরে যা, এখান থেকে ফিরে যা। সে না চাইলে এই গ্রামের একটি পাতাও নড়ে না। লোভ বেঘরে স্বাদের প্রাণটা যদি খোয়াতে না চাস, তাহলে এখনই লোভ বিসর্জন দে, নাহলে মরবি, শেষ হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে। এই বলে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো সে। তিয়াশা ভয়ার্ত গলায় বলল, এসব কি বলছেন উনি? আরে দেখতে পাচ্ছ না লোকটা পাগল, কি বলছে তার ঠিক নেই। এই সরো এখান থেকে, পথ ছাড়ো। লোকটা মুখের সামনে মুখ এনে রহস্যময়ভাবে ফিসফিস করে বলল, পালা এখান থেকে, পালা, পালিয়ে যা। বেশি লোভ ভালো নয়, সর্বনাশ হবে। পালিয়ে যা। লোকটার কথায় অয়ন এবার বেশ রেগে গেল। এ তো ভারী জ্বালাতন করছে। যা, পালা এখান থেকে। লোকটা বিভৎসভাবে খ্যাক করে হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে যেতে একসময় অন্ধকারে মিলিয়ে গেল। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পালিয়েছে মনে হচ্ছে। আচ্ছা চলো এখান থেকে, দাঁড়িয়ে থেকে লাভ নেই। ওই সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, চলো ওখানে গিয়ে একবার জিজ্ঞেস করি। দোকানটাকে লক্ষ্য করে এগিয়ে গেল ওরা। দোকানদারকে জিজ্ঞেস করতেই দোকানদার কাঞ্চনপতিবাবুর বাড়িটা দেখিয়ে দিল। সেই নির্দেশ অনুযায়ী ওরা গিয়ে দাঁড়ালো একটি একতলা কাঁচা হলুদ রঙের পাকা বাড়ির সামনে। অন্ধকারে বাড়িটা কালচে সবুজ রং ধারণ করেছে। একটু ভেবে নিয়ে দরজায় টোকা দিল অয়ন। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে বাইরে এলেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। ব্যক্তিত্বপূর্ণ ভারিক্কি কণ্ঠে তিনি বললেন, কাকে চাই? আচ্ছা, এটা কি কাঞ্চনপতি মাহাতোর বাড়ি? হ্যাঁ, আমি কাঞ্চনপতি মাহাতো, এই গ্রামের মোড়ল। তা আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনারা কারা? কোত্থেকে আসছেন? আমি অয়ন রায়, আর ইনি আমার স্ত্রী তিয়াশা রায়। আমরা কলকাতা থেকে আসছি। ও হ্যাঁ, সঞ্জয় বাবু আমাকে বলে রেখেছিলেন। আমি সব ব্যবস্থা করেই রেখেছি, কিন্তু আপনাদের আসতে এত রাত হলো যে। পথে কোনো অসুবিধে হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আসলে আমরা হাওড়া থেকে 4:50 এক্সপ্রেসটা ধরি। আচ্ছা, ঠিক আছে। আসুন না, ভেতরে আসুন। ওরা লোকটার সঙ্গে বাড়ির ভেতরে গেল। বাড়িটা বেশ পরিপাটি করে সাজানো। সব দিক বিচার করে পরিবারের অবস্থা যথেষ্ট সচ্ছল, এটা বলা চলে। কাঞ্চনপতিবাবু বললেন, ক্ষমা করবেন, আজ আমার এই ছোট বাড়ির একটি ঘরে আপনাদেরকে থাকতে হবে। আপনাদের জন্য অবশ্য পাশেই একটা বাড়ির ব্যবস্থা করেছি, কিন্তু বাড়িটায় কিছু সাজানো গোছানো এখনো বাকি রয়ে গেছে। কাল সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তখন আপনারা না হয় সেই বাড়িতে থাকতে পারেন। অয়ন কৃতজ্ঞতা স্বীকার করে বলে, আরে না, ঠিক আছে, সেসবের ব্যাপার নয়। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য এতটা ভেবেছেন আপনি। আরে না, আপনারা হলেন এই গ্রামের অতিথি। অতিথিদের সেবা করা তো আমাদের কর্তব্য, তাই নয় কি? কিন্তু এটা আপনি কি করছেন? আমাদেরকে যদি সত্যি আপনি অতিথি ভেবে থাকেন, তাহলে এখনো আমাদেরকে আপনি সম্বোধন করছেন কেন? মোড়ল হেসে বলল, ও হ্যাঁ, তাই তো। আসলে প্রথম দেখা তো, তাই একটু গুলিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, আপনি নয় তুমি করে বলবো। তা তোমরা জামা কাপড় বদলে এসো, কেমন? আমি তোমাদের কাকিমাকে খাবার বাড়তে বলছি। ওরা ওদের নির্দিষ্ট ঘরে চলে গেল চেঞ্জ করতে। ঘরটা একটু ছোট, কিন্তু বেশ সাজানো গোছানো। একটা রাতের তো ব্যাপার, ঠিক ম্যানেজ করে নেওয়া যাবে। ফ্রেশ হয়ে এসে ওরা খেতে বসলো।
খেতে বসে ওরা দেখল এলাহি আয়োজন। নকশা করা মাটির থালায় একে একে সাজানো আছে লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, আর থালার পাশে মাটির বাটিতে রাখা আছে আলুর দম, পায়েস ও মিষ্টি। এমন সুন্দর একটা পরিবেশনা দেখে চক্ষু ছানা বড়া ওদের দুজনের। চোখের সামনে খাবারগুলো দেখে জিভে জল চলে এলো অয়নের। সে আগেভাগেই খেতে শুরু করল। কাঞ্চনপতিবাবুর স্ত্রী তিয়াশাকে উদ্দেশ্য করে বললেন, কি হলো মা, তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? খাও, বলো তো রান্না বান্না কেমন হয়েছে? রান্না একেবারে অসাধারণ হয়েছে কাকিমা। খেতে খেতে বলে উঠল অয়ন। কিছুটা খাবার মুখে নিয়ে সাদাস্বাদন করল তিয়াশা। বলল, সত্যি অসাধারণ হয়েছে রান্না। আমি কিন্তু আপনার কাছে রান্না শিখবো কাকিমা, শেখাবেন তো আমাকে? কাঞ্চনপতিবাবু স্ত্রী একটু হেসে বললেন, ঠিক আছে মা, ঠিক আছে, সে না হয় শেখাবো খন, এখন আগে তৃপ্তি করে খাও তো দেখি। খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যাওয়ার আগে কাঞ্চনপতিবাবু বললেন, আর একটা কথা শোনো, তোমরা কিন্তু বেশি রাত অব্দি জেগে থেকো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, রাত্রির বেলা বাড়ির বাইরে যেন বেরোবে না। একটু সন্দেহসূচক দৃষ্টিতে বৃদ্ধের দিকে তাকিয়ে অয়ন বলল, কিন্তু কেন বলুন তো, বাইরে বেরোবো না কেন? কারণ এই গ্রামে রাতের বেলা বুড়ি মায়ের বাহনেরা ঘুরে বেড়ায়, তাই রাতের বেলা অচেনা মানুষের বাড়ির বাইরে না বেরোনোই ভালো। বিস্মিত হয়ে তিয়াশা বলল, কিন্তু কে এই বুড়িমা? এই বালিয়ারা গ্রামের একমাত্র অধিষ্ঠাত্রী দেবী, মা বুড়ি মনসা। নামটা বলার সাথে সাথে জোর হাত মাথায় ঠেকালেন বৃদ্ধ। তারপর বললেন, ঠিক আছে, তোমরা ঘুমিয়ে পড়ো, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। আমি তবে এখন আসি, শুভরাত্রি। এই বলে বৃদ্ধ নিজের ঘরে চলে গেলেন। ধীরে ধীরে রাত গভীর হতে লাগল। গ্রামের ঝোপে ঝাড়ে শুকনো পাতায় খসখসে শব্দ স্পষ্ট হতে লাগল। হিস হিসে শব্দ করে জেগে রইল কিছু সরীসৃপ জীব। গ্রামের শ্মশানে কিংবা কোনো ঝোপের ভেতর মাথা তুলে উল্লাসে ডেকে উঠল কয়েকটা শেয়াল। রাত অনেক কিছু জানে যা অন্য কেউ জানে না। রাতের গভীরে লুকিয়ে থাকে রহস্য। এই রহস্যের কাছাকাছি পৌঁছতে গেলে অন্ধকারকে আপন করে নিতে হয়। জীবজগতের রক্তমাংসের মানুষের মনের ভেতরে এমন অনেক অন্ধকার বাসা বেঁধে আছে যে অন্ধকার তাকে ঠিক ভুল বিচার করতে দেয় না। এই অন্ধকারের মায়ায় পড়েই মানুষ লোভের বশবর্তী হয়, আর লোভকে সঙ্গী করেই সে করে বসে ভয়ঙ্কর সব পাপ। সেই পাপ যখন মাথা চাড়া দিয়ে ওঠে, তখনই জেগে ওঠে আলো ও অন্ধকারের মাঝে থাকা শক্তি। অয়নের বুকে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল তিয়াশা। তার মুদিত চোখের গভীরে হঠাৎই জেগে উঠল আর এক নতুন পর্দা। সেই গহীন পর্দার মায়াজালে স্পষ্ট হলো একটা দৃশ্য। সে দেখল একটা গ্রামময় ঘুরে বেড়াচ্ছে অজস্র বিষাক্ত সাপের দল। হঠাৎ একটা নারী কণ্ঠ অট্টহাসি করে বলে উঠল, তোদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। তোদের এই অভিসন্ধি আমি কখনোই পূর্ণ হতে দেব না। এখানে শুধু আমার কথা চলে, শুধু আমার। বাঁচতে চাইলে পালা এখান থেকে। বেশি লোভ ভালো নয়। লোভে পাপ, পাপে মৃত্যু। তারপরেই সেই নারীকণ্ঠ আরো বিকট অট্টহাসি করে মিলিয়ে যেতে যেতে আরও একটা দৃশ্য প্রকট হল। তিয়াশা দেখল অয়ন অচেতন হয়ে মাটিতে শুয়ে আছে। অয়নের সারা শরীর নীল বর্ণ ধারণ করেছে। এমন এক দৃশ্য দেখে ধরফড়িয়ে ঘুম ভেঙে উঠে বসে তিয়াশা। তার চোখ ঝাপসা, ফোঁটা ফোঁটা ঘাম জমা হয়েছে কপালে। ততক্ষণে অয়নেরও ঘুম ভেঙে গেছে।
কী হলো, তুমি এরকম ঘামছো কেন? কী হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আবার দুঃস্বপ্ন দেখেছো নাকি? বিছানা থেকে নেমে বিছানার পাশে থাকা মাটির কলসি থেকে জল গড়িয়ে তিয়াশার দিকে এগিয়ে দেয় অয়ন। এই নাও জলটা খাও। তিয়াশা এক নিমেষে জলটা গলর্ধকরণ করে হাঁপাতে লাগলো। তারপর বলল, আবার সেই স্বপ্নটা দেখলাম অয়ন। তার সাথে এও দেখলাম যে তুমি মাটিতে শুয়ে আছো আর তোমার শরীর সম্পূর্ণ নীল হয়ে গেছে। এমন স্বপ্ন কেন দেখলাম অয়ন? এই গ্রামে কিছু একটা রহস্য রয়েছে অয়ন। এখানে থাকাটা আমাদের উচিত হচ্ছে না। চলো আমরা কলকাতায় ফিরে যাই। আরে কী সব যা তা বলছো? আরে তুমি যেটা দেখেছো সেটা একটা দুঃস্বপ্ন, আর দুঃস্বপ্ন কখনো বাস্তব হয় না, এতটুকু বোঝো। আর আমার কাজ সম্পূর্ণ না করে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আর যদি সত্যি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি কি করবো অয়ন? আরে এইসব তুমি কি আজে বাজে কথা বলছো? আমার কিচ্ছু হবে না। ট্রেন জার্নিতে তোমার শরীরটা একটু উইক আছে, তাই এইসব স্বপ্ন দেখছো তুমি। ঘুমিয়ে পড়ো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঘুমিয়ে পড়ো, ট্রাস্ট মি। তিয়াশা অয়নের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। অয়ন তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। পরদিন সকালে ওরা ঘুম থেকে উঠতেই ওদের দেখে বৃদ্ধ মোড়ল বললেন, সুপ্রভাত। রাত্রে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? ঠিকঠাক ঘুম হয়েছিল? অয়ন হাসি মুখে বলল, না না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে কি আমরা আজকেই ওখানে যাচ্ছি? হ্যাঁ, তা তোমরা যেতেই পারো, আর চাইলে এখানেও থেকে যেতে পারো। আমার তাতে বিশেষ কোনো অসুবিধে নেই। আরে না না, চলুন আমরা ওই বাড়িটা দেখে আসি। ঠিক আছে, চলো। একতলা পাকা বাড়ি, বাইরে একটা প্লাস্টার করা, তবে এখনও রং হয়নি। ভেতরটা নতুন রং হয়েছে। দুটো রুম, একটা রান্নাঘর, সঙ্গে অ্যাটাচ বাথরুম। মোড়ল বললেন, আমাদের গ্রামে প্রায় সবাই কাঠকুটো জ্বালানিতেই রান্না করে, বুঝলে কি না? তা তোমরা তো সব আবার শহুরে মানুষ, তোমাদের তো গ্যাসের দরকার হবে, কিন্তু একটু দেরি হবে। আচ্ছা, তোমাদের নিত্যদিনের কাজের জন্য কোনো লোক লাগবে কি? হ্যাঁ, লোক লাগবেই কাকাবাবু। ঠিক আছে, সে ব্যবস্থা না হয় আমি করে দেব, কিন্তু আজ আর কোনো রান্না বান্না করার দরকার নেই। আজ তোমরা এই গরিবের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করবে, কেমন? অয়ন হেসে বলল, আচ্ছা ঠিক আছে। ওই বাড়ি থেকে নিজেদের জিনিসপত্র নিয়ে এসে ওরা এই বাড়িতে সাজিয়ে রাখল। দুপুরে খাবারের আয়োজন দেখে ওদের চক্ষু স্থির হয়ে গেল। সরু চালের ভাত, সোনামুগের ডাল, আলু ভাজা, পটল ভাজা, নবরত্ন, মাছের ঝাল, দেশি মুরগির ঝোল, চাটনি, কালো গাইয়ের দুধের ঘরে পাতা দই। তিয়াশা বলল, এই এত খাবার? না না, এত কিছু আমি খেতে পারবো না। তা বললে কি করে হবে মা? তোমাদের জন্যই তো এত আয়োজন। বলে উঠলেন কাঞ্চনপতি বাবুর স্ত্রী। মোড়ল বললেন, আরে খাও খাও, এই একটা খাবারেও কোনো ভেজাল পাবে না, সব আমার নিজের হাতে বোনা সবজি, তাই খেতে তো হবেই। খাবো না বললে কিন্তু আমি শুনছি না। খেতে খেতে অয়ন বলল, আচ্ছা কাকাবাবু, জমি কেনা নিয়ে আপনার সাথে সঞ্জয়ের কোনো কথা হয়েছিল? হ্যাঁ, তা তো হয়েছিল। বেশ অনেকটা এলাকা জুড়ে একটা ভালো জমি রয়েছে। বিকেলে একবার না হয় তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো জমিটা, তারপর তুমি নিজেই না হয় কথাবার্তা বলে দাম দর ঠিক করে নিও। সেটাই ভালো হবে। বিকেলে অয়ন কাঞ্চনপতি বাবুর সাথে উল্লেখিত জমিটি দেখতে যায়। মাঝপথে আবারও তাদের পথ আটকায় গত রাতের সেই পাগলটা। খিকখিক করে হেসে উঠে সে বলে, জমি কিনবি? জমি কিনবি? কিনিস না, কিনিস না, এই জমি শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিনিস না। কাঞ্চনপতি তাকে তাড়ানোর চেষ্টা করে বলে, এই বিজ্ঞানী, যাও 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 এখান থেকে। পাগল কোথাকার, সবাইকে একেবারে জ্বালিয়ে মারবে। আরে যাও, দেখছো বাইরে থেকে অতিথি এসেছে, যাও এখন এখান থেকে যাও। এবার মোড়লের দিকে তাকিয়ে পাগল বলল, এই এই মোড়ল, ওকে সাহায্য করিস না মোড়ল, মরবি মরবি, তুইও মরবি, বাঁচবি না, কেউ বাঁচবি না, তার হাত থেকে কেউ বাঁচবি না।
আবারও একইভাবে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে সে নিজের পথে চলে গেল। আচ্ছা, এই পাগল লোকটি কে? আর আপনি ওকে বিজ্ঞানী বললেন কেন? সে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। উনি এখানে আসেন কি সব পরীক্ষা নিরীক্ষা করতে, তা দিয়ে নাকি কি সব প্রতিবেদন নাকি বইপত্র ছাইপাশ লিখবে। তারপর এখানকার প্রচলিত এক অভিশাপকে কুসংস্কার হিসেবে প্রমাণ করার জন্য উনি তো একেবারে উঠে পড়ে লাগলেন। তারই ফলস্বরূপ আজ উনি সবার কাছে পাগলা বিজ্ঞানী নামে পরিচিত। এখন থাকবো সব কথা, অন্য সময়ে সেসব নিয়ে কথা বলা যাবে। আগে চলো তোমাদেরকে জমিটা দেখেই নিয়ে আসি। চলুন। জমিটা একেবারে রাস্তার পাশেই। লোকাল মানুষজন ও পর্যটকদের ক্ষেত্রে এই জায়গাটা উপযুক্ত বলে মনে হলো অয়নের। এক দেখাতেই জমিটা পছন্দ হয়ে গেল তার। নতুন বাড়িতে শিফট করল। কাঞ্চনপতিবাবু একজন মহিলাকে নিয়ে এসে বলল, এই যে তোমাদের কাজের লোকের কথা বলেছিলাম, এই হলো ললিতা। ও তোমাদের সারা দিনের সমস্ত রকম কাজকর্ম ফাইফরমাস খেটে দেবে। কোনো রকম অসুবিধা হলে আমি তো আছি। বেশ কিছুদিন হলো বালিয়াড়া গ্রামে এসেছে ওরা। জমির মালিকের সাথে দামে দফারফা করে কয়েকদিনের মধ্যেই জমিটা কিনে নিয়েছে অয়ন। অন্যান্য জায়গার তুলনায় অনেক কম দামেই জমিটা সে পেয়েছে, এটা বলাই বাহুল্য। পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলে কনস্ট্রাকশনের কাজও শুরু করে দিয়েছে অয়ন। কাজ অনেকটা এগিয়েও গেছে। এদিকে গ্রামের সহজ সরল মানুষদের সাথে ভালোই সম্পর্ক গড়ে উঠেছে তিয়াশার। গ্রামের জীবনযাত্রার সাথে তিয়াশা নিজেকে ভালোই মানিয়ে নিয়েছে বলা চলে। এতদিন মোটামুটি সব স্বাভাবিকই চলছিল। একদিন ললিতা কাজে দেরি করে আসায় তিয়াশা কিছু কাজ নিজে হাতেই সেরে নিচ্ছিল। এমন সময় ললিতা এসে বলল, এ কি করছো বৌদি? তুমি এসব করতে যাচ্ছ কেন? এসব তো আমার কাজ, আমি করে নেব। দাও 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 দেখি, আমাকে দাও। তুমি আজ এত দেরি করলে যে? আমি তো ভাবলাম তুমি হয়তো আজ আর আসবে না। তোমার শরীর টরীর ঠিক আছে তো? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। আরে আর বলো না, আমি তো তোমাকে গতকাল বলতেই ভুলে গেছি যে আজ আমার আসতে একটু দেরি হবে। আজ তো শনিবার। প্রতি শনিবার আমি ওই বুড়ি মনসার মন্দিরে পুজো দিতে যাই। আগের সপ্তাহে তো কী কারণে যাওয়া হলো না পুজো দিতে, তাই এই সপ্তাহে গেছিলাম পুজো দিতে। এই নাও, হাতটা পাতো দিকিনি, নাও মায়ের পেশাদ নাও। এই বলে পূজার ফুল, বেলপাতা, একটা সন্দেশ ললিতা তিয়াশার হাতে দিল। তিয়াশা প্রসাদটা হাতে নেওয়া মাত্রই সন্দেশের রংটা বদলে গিয়ে সাদা থেকে নীল বর্ণ ধারণ করল। অবাক দৃষ্টিতে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থাকার পর ধীরে ধীরে চোখ দুটো ঝাপসা হয়ে এলো তিয়াশার। পরক্ষণে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বৌদি, ও বৌদি, কি গো, কি হলো গো তোমার? ও গো, কে কোথায় আছো গো? দেখো বৌদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। ললিতার চিৎকারে আশপাশের সবাই ছুটে আসে। অয়ন খবর পেয়ে ডাক্তার ডেকে আনে। ডাক্তার ভালো করে তিয়াশার নাড়ি পরীক্ষা করে বলে, অনেক অভিনন্দন অয়নবাবু, আপনি বাবা হতে চলেছেন। কথাটা শুনে আনন্দ যেন আর ধরতেই চায় না অয়নের। তার আনন্দ যেন ছড়িয়ে পড়েছে সারা বালিয়াড়া গ্রাম জুড়ে, কিন্তু আলোর মাঝেই লুকিয়ে থাকে অন্ধকার। তাই এই আনন্দের বিপরীতে অদৃষ্টের বুঝি অন্য ইচ্ছে ছিল। এদিকে কনস্ট্রাকশনের কাজ এগিয়ে চলেছে। একতলা ছাদ ঢালাই হয়ে দোতলার ইট গাঁথা চলছে। কাঞ্চনপতিবাবু এসে বললেন, এটা তুমি কি করতে চলেছো বাবা? তুমি যে ব্যবসায়ী উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা আমি আগেই জানতাম, কিন্তু দয়া করে দোতলার ছাদ বানাতে যেও না। এই গ্রামে কেউ দোতলার ছাদ বানায় না, বানাতে নেই। কিন্তু কেন কাকাবাবু, দোতলায় ছাদ বানাবো না কেন? আমি তো গ্রাম পঞ্চায়েত বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছি না। তাদের সমস্ত অনুমোদন আমার কাছে রয়েছে, তাহলে কেন দোতলার ছাদ তুলব না আমি? কারণ এই গ্রামে কেউ দোতলার ছাদ ঢালাই করে না, অগাধ টাকা থাকলেও না। এই গ্রামের ওপর অভিশাপ রয়েছে। কি অভিশাপ? মা বুড়ি মনসার অভিশাপ। মা এই গ্রামকে ঘিরে রয়েছেন, তার বিরুদ্ধাচরণ করে এই গ্রামে কেউ দোতলা বাড়ি বানাতে পারে না। তাতে মা রুষ্ট হন, মৃত্যু নেমে আসে এই গ্রামের বুকে।
এর আগেও অনেকেই দোতলা বাড়ি বানানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কেউই দোতলা বাড়ি বানাতে পারেনি। তুমিও পারবে না, তাই বৃথা চেষ্টা করতে যেও না। এগুলো কখনোই সত্যি হতে পারে না কাকু। নিশ্চয়ই সেই সব ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে, বা ছিল। সমস্তটাই কাকতালীয়, কিন্তু তার পিছনে কোনো অভিশাপ আছে এটা আমি বিশ্বাস করতে পারি না। যদি এই প্রথা এই গ্রামে এতদিন ধরে চলে আসে, তাহলে সেটা সম্পূর্ণ কুসংস্কার আর অন্ধবিশ্বাসের ফল, এর চেয়ে বেশি আর কিছু না। দেখো বাবা, আমার বলা কর্তব্য, আমি তাই তোমাকে বললাম, সাবধান করলাম। আমার সাধ্যমতো প্রথম থেকেই আমি তোমাকে সমস্ত কাজে সাহায্য করে এসেছি। তোমার বিপদ হলে সঙ্গে হয়তো আমারও বিপদ হবে, কিন্তু আমি আমাকে নিয়ে তেমন ভাবি না। আমার আর কদিন, এমনিতেই তো চলে যেতে হবে। কিন্তু তোমার তো সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। কিছুদিন পর তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে। সম্ভব হলে আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় মন দিয়ে ভেবে দেখো। এই বলে গ্রামের মোড়ল কাঞ্চনপতি মাহাতো ফিরে যাচ্ছিলেন, কি মনে হতে একটু দাঁড়িয়ে পেছন ফিরে বললেন, বাবা, দরকার হলে বৌমাকে নিয়ে এখান থেকে কলকাতায় ফিরে যাও। আমরা কেউই তোমাদের ক্ষতি চাই না। লোভ এবং জেদ দুটোই বড় খারাপ জিনিস বাবা। কখন যে তোমাকে সাপের মতো চারিদিক থেকে পেঁচিয়ে ধরবে তা তুমি বুঝতেও পারবে না। একটু সাবধানে থেকো, আমি এখন আসছি। মোড়ল চলে যেতেই অয়ন বিরক্ত হয়ে একা একা বিড়বিড় করছিল, সব আমাদেরকে এখান থেকে তাড়ানোর ফোন দিই। আমি কি ঘাসের মুখ দিয়ে চলি চাঁদু? কিছুই বুঝি না যেন। কুসংস্কার আচ্ছন্ন অন্ধবিশ্বাসী মানুষের দল। এমন সময় তিয়াশা এসে বলল, তোমার আবার কি হলো? একা কেমন বিড়বিড় করছো কেন? কোন কুসংস্কারের কথা বলছো তুমি? আরে আর বলো না, কাকাবাবু এসে একেবারে মুডটাই বিগড়ে দিল। বলছে নাকি এই গ্রামে কেউ দোতলা পাকা বাড়ি বানায় না। দোতলা পাকা বাড়ি বানালে নাকি বিপদ নেমে আসে, নাকি কোনো এক দেবীর অভিশাপ টভিশাপ রয়েছে। এতদিন হয়ে গেল আমি বিজনেস করছি, আমি কি এসব গুজবে কান দেওয়ার পাত্র নাকি? আমি সব আটঘাট বেঁধেই নেমেছি। এত সহজে তো আমি হাল ছাড়ছি না। দেখো, এর আগেও আমি এই ঘটনাটা শুনেছিলাম গ্রামবাসীদের মুখে। আর ওই পাগলটাকে তোমার মনে আছে? সেই যেদিন আমরা প্রথম গ্রামে এলাম, সেদিন রাতে যে পাগলটা আমাদের পথ আটকেছিল, সেও তো কোনো এক বিপদের কথাই বলছিল। বলছি শোনো না, যা হয়েছে থাক। কনস্ট্রাকশনের কাজ আর এগিয়ে নিয়ে গিয়ে কাজ নেই। চলো আমরা এখান থেকে ফিরে যাই। তুমি আবার এইসব কি বলছো? কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দেবো মানে? হ্যাঁ, এই তোমার কোনো ধারণা আছে কত টাকা খরচ হচ্ছে এর পেছনে? আর তুমি বলছো সব বন্ধ করে দিতে, তাও আবার এই গ্রামের কয়েকটা অশিক্ষিত মানুষের জন্য। শোনো, ওরা এইসব বলছে আমাদের এখান থেকে তাড়ানোর জন্য, আর কিছু না। আর তোমার এই জেদের চড়ে যদি আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যায়, তখন কি হবে অয়ন? এই তুমি এত ভয় পেও না, কারোর কিচ্ছু হবে না। দেখো, এই গ্রামের মানুষ এতদিন ধরে একটা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে। সেই কুসংস্কারকে আমি ভাঙবই। আমি প্রমাণ করে দেবো যে ওসব অভিশাপ টভিশাপ বলে কিচ্ছু হয় না। অয়ন ব্যাপারটাকে কুসংস্কার বলে এড়িয়ে গেলেও তিয়াশা কিন্তু পারল না। তার মন বিচলিত হয়ে উঠল। রাতে আবারও সে সেই একই স্বপ্ন দেখল, যে স্বপ্ন সে আগেও দেখত, কিন্তু কিছুতেই সে ব্যাপারটা বিশ্বাস করতে পারল না। অবশেষে দুঃস্বপ্ন বলে এড়িয়ে গেল। পরদিন সকালে ললিতা কাজে এসে তিয়াশাকে বলল, দাদাবাবু এটা কি কাজ করতে চলেছে বৌদিমণি? তুমি তাকে বোঝাতে পারছো নি? দাদাবাবুকে একটু বোঝাও বৌদিমণি। এখন যদি কোনো একটা বড় অঘটন ঘটে যায়, তাহলে তার দায় কে নেবে বলো দেখিনি? ললিতার কথা শুনে তিয়াশা বেশ অবাক হলো। ললিতা এভাবে ঘোমটা দিয়ে রেখেছে কেন? কোনোদিন তো সে এভাবে ঘোমটা দিয়ে আসে না। তিয়াশা জিজ্ঞেস করল, কোন অঘটনের কথা বলছো তুমি ললিতাদি? আর তুমি এমন মুখ পর্যন্ত এত বড় ঘোমটা টেনে রেখেছো কেন? কি হয়েছে তোমার? আরে ও কিছু না বৌদিমণি, কাল রাতে কোনো বিষাক্ত পোকা বলেছিল বোধহয়। সকালে উঠে দেখি চোখটা ফুলে গেছে। চোখটা খুব সূক্ষ্ম জিনিস কি না, বাইরে ধুলোবালি যাতে চোখে না লাগে তাই ঘোমটা টেনে রেখেছি। আচ্ছা, কোন অঘটনের কথা বলছিলে? ব্যাপারটা ঠিক কি একটু খুলে বলবে তো?
গোটা গ্রামে রটে গেছে দাদাবাবু নাকি বড় বড় বিল্ডিং করে কি সব ব্যবসা ট্যাবসা করবে, কিন্তু তোমরা কি জানো এ গায়ে 1 তলার বেশি 2 তলার পাকা বাড়ি বানানো যায় না? হ্যাঁ, কাকাবাবু বলেছিলেন বটে, কিন্তু কেন বলো তো এমন নিয়ম? নিয়ম নয় গো, নিয়ম নয়, এ হলো গিয়ে মা বুড়ি মনসার অভিশাপ। সে চায় না এই গ্রামে কেউ 2 তলা বাড়ি বানাক। এই গায়েরই কোনো এক ঝোপে ঝাড়ে মা বুড়ি মনসা লুকিয়ে আছে, সেখান থেকে তিনি সব লক্ষ্য করছেন। তার চোখেরই আজ পর্যন্ত কেউ 2 তলা বাড়ি বানাতে পারেনি এই গায়ে। এর আগে অনেকে চেষ্টা করেছিল 2 তলা পাকা বাড়ি বানানো, কিন্তু কেউ পারেনি। সবারই কোনো না কোনো বিপদ হয়েছে। কারোর অপঘাতে মৃত্যু হয়েছে, কেউ আবার পঙ্গু হয়ে গেছে, কেউ আবার যেন অন্ধ হয়ে গেছে, কেউ তো আবার পাগলও হয়ে গেছে। মা বুড়ি মনসার অভিশাপ খণ্ডন করে এমন ক্ষমতা কারও নেই এ গায়ে। এটা তার এলাকা বৌদিমণি, এখনো সময় আছে। দাদাবাবুকে বোঝাও বৌদিমণি, না হলে খুব বড় কোনো এক বিপদ ঘটতে পারে। এই যা। কি হলো ললিতাদি? একটা কাজের কথা মনে পড়েছে, দাঁড়াও, কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে আসছি। অনেকটাই কাজ সেরে রেখে যাচ্ছি, বাকিটা এসে সারবো ক্ষণে। তোমাকে এই অবস্থায় কোনো কাজে হাত লাগাতে হবে না, আমি এই যাবো আর এই আসবো। এই বলে ললিতা ছুটে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই ললিতা আবার ফিরে এলো, কিন্তু এবার তার মুখে আর ঘুমটা টানা নেই। তিয়াশা ব্যাপারটা দেখে বেশ অবাক হলো। সে বলল, কি ব্যাপার ললিতাদি? একটু আগে তুমি বললে তোমার চোখে নাকি বিষাক্ত কোনো পোকা বুলেছে, একটু আগেই বললে চোখ ফুলে গিয়েছে, তাই ঘুমটা দিয়ে রেখেছো। এখন তো দেখছি তোমার চোখ দিব্যি ঠিক আছে। তিয়াশার কথা শুনে ললিতা যেন আকাশ থেকে পড়ল। অবাক ভাব নিয়ে সে বলল, হ্যাঁ, এসব কি বলছো তুমি বৌদিমণি? আমি তো এক্ষুনি এলাম, আমি তো এর আগে আসিনি। আসনি মানেটা কি? একটু আগেই তো তুমি এসে কত গাছ ছেড়ে গেলে, কত গল্প করলে আমার সাথে, আর এখন বলছো তুমি আসনি। সত্যি বলছি বৌদিমণি, বিশ্বাস করো আমি এর আগে আসিনি গো। তোমাকে তো আগেই বলে রেখেছি যে শনিবার আমার আসতে একটু দেরি হবে। আজ তো শনিবার, আজ তো আমি মা বুড়ি মনসার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। বিশ্বাস না হলে এই দেখো, প্রসাদ এনেছি তোমার জন্য। তিয়াশার এবার অবাক হওয়ার পালা। অবাক দৃষ্টি নিয়ে সে তাকিয়ে রইল ললিতার দিকে। তারপর তার গায়ে হাত স্পর্শ করে বলল, তুমি তুমি ললিতাদি তো? এসব তুমি কি উল্টা পাল্টা বলছো বৌদিমণি? ভূতে টুতে পেলো নাকি গো তোমায়? তোমার শরীর ঠিক আছে তো? আমি মিথ্যে বলছি না গো ললিতাদি, বিশ্বাস করো। আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না তো? এসো, এদিকে এসো। এই দেখো, তুমি নিজে কাজ সেরে রেখে গিয়েছো, আমি আজ একটা কাজও নিজের হাতে করিনি। কি আশ্চর্য কাণ্ড গো বৌদিমণি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাকে ঠিক কি বলেছিল ওই বউ? বলছিল অয়নকে যেন আমি বোঝাই, ও যেন 2 তলা বাড়ি না বানায়, না হলে নাকি মা মনসার অভিশাপে সব শেষ হয়ে যাবে। এ কি বলছো গো বৌদিমণি? তাহলে তো সত্যিই তোমাদের খুব বিপদ গো। মানে তুমি কি বলতে চাইছো? ওটা সাধারণ কেউ ছিল না গো বৌদিমণি। তোমার কাছে যে এসেছিল সে স্বয়ং মা বুড়ি মনসা। জয় মা, জয় মা। মা স্বয়ং এসে তোমাকে সাবধান করে দিয়ে গেল। তুমি কি করে নিশ্চিত হচ্ছ যে ওটা মা বুড়ি মনসাই ছিল? তুমি যে বললে আমার রূপ ধরে যে তোমার কাছে এসেছিল, সে বলেছে তার চোখে বিষ পোকা বুলেছে, তাই চোখ ফুলে গেছে বলে ঘোমটা দিয়ে রেখেছে। আসলে তা নয়, স্বয়ং বিষহরিকে আর কোন বিষে কাটবে। আসল কথা হলো মা মনসার একটা চোখ কানা, তাই সে তোমাকে আর মুখ দেখায়নি। প্রতিবারই অঘটনের আগে সে এইভাবে ছদ্মবেশে এসে সাবধান করে দিয়ে যায়। তবুও যদি কেউ না থামে তাহলে আর রক্ষে নেই। এসব তুমি কি বলছো ললিতাদি? এমন আবার হয় নাকি? এই আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এসবে এখনো তোমরা বিশ্বাস করো? অত জ্ঞান বিজ্ঞান আমরা বুঝি না বৌদিমণি। আমরা এই গ্রামের মানুষরা সবাই অতি সাধারণ।
আমরা শুধু এটুকুনি জানি মা বুড়ি মনসা রয়েছেন, তিনি সব দেখছেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই গ্রামের বেশিরভাগ মানুষই গরিব, তবে সবাই কিন্তু গরিব নয়। কারোর বিস্তর টাকা পয়সা রয়েছে, কিন্তু টাকা থাকলেও এ গায়ে কারোর বহুতল বাড়ি বানানোর স্বপ্ন কোনো দিন পূরণ হয় না। কারণ মা বুড়ি মনসা চান না এ গায়ে কেউ বহুতল পাকা বাড়ি বানাক। জয় মা, জয় মা। বেশ কিছু বছর আগে এই গায়েরই স্কুলের এক মাস্টার মশাই দোতলা বাড়ি বানানোর সিদ্ধান্ত নিয়েছিল, গায়ের মানুষদের মন থেকে এই কুসংস্কার দূরীকরণের উদ্দেশ্যে। দোতলায় ওঠার জন্য সিঁড়িও ঢালাই হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় ঘটে গেল এক অঘটন। হঠাৎ এক ছোট অ্যাক্সিডেন্টে তিনি আহত হন। অনেক ডাক্তার বদ্যি করেও তিনি আর সেরে ওঠেননি। তারপর কিছুদিনের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। কি বলছো ললিতাদি? আমি ঠিকই বলছি গো বৌদিমণি, এখানেই শেষ নয়। আমাদের এই গায়ে পাগলা বিজ্ঞানী আছে না, দেখেছো নিশ্চয়, উনি বাঁকুড়া জেলায় ঘুরতে এসেছিলেন। তারপর এই গায়ে এসে কী সব পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বইপত্র লিখবেন বলে। তারপর উনি ওই গ্রামের অভিশাপকে কুসংস্কার ভেবে সরকারের সাহায্য নিয়ে দোতলা বাড়ি বানানোর চেষ্টা করেছিলেন। তারপর তো দেখতেই পাচ্ছ তার অবস্থা, পাগল হয়ে এখানেই থেকে গেল। তাই বলছি গো বৌদিমণি, দাদাবাবুকে আটকাও। মা স্বয়ং এসে যখন সাবধান করে গেছেন, তখন এখানেই থেমে যাওয়া ভালো। নইলে যে বিপদ আসবে, সে বিপদ থেকে আমরা কেউ তোমাদের বাঁচাতে পারবো নি। জয় মা, জয় মা। পূর্বপুরুষ থেকে এই প্রথা এই গ্রামে বহাল আছে, শত চেষ্টাতেও এই প্রথা ভাঙা যায়নি। কদিন পরে তোমার কোল জুড়ে নতুন সদস্য আসবে, অন্তত তার কথা ভেবেও দাদাবাবুকে আটকাও বৌদিমণি। দরকার হলে তোমরা এই গা ছেড়ে শহরে চলে যাও, নইলে তোমাদের ওপর যে কি বিপদ নেমে আসবে তা আমরা কেউ জানি নে। এমনিতেই অনেক বেলা হয়ে গেল, অনেক কাজ পড়ে আছে। এ নাও মায়ের প্রসাদ নাও। জয় মা, জয় মা। তিয়াশা প্রসাদটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। এখন তার মনের মধ্যে একটা চাপা ভয় বাসা বাঁধছে। অয়ন জেদের বশবর্তী হয়ে সত্যি কোনো ভুল করে বসছে না তো? সত্যি তাদের বড় কোনো বিপদ হয়ে যাবে না তো? না না, এটা সে কিছুতেই হতে দেবে না। যে করেই হোক অয়নকে আটকাতে হবে। কি সব বলছো তুমি? মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? মা মনসা তোমাকে এসে সাবধান করে দিয়ে গেছে? হ্যাঁ, তুমি হাসছো? আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? তো হাসবো না তো কি করবো শুনি? তুমি নিজে যেই কথাটা বলছো, নিজে শুনছো সেই কথাটা কি বলছো? স্ট্যান্ডিং ইন 2023 ইউ আর সেইং দিস, রাইট? তুমি ভাবো তোমার এইসব কথার জন্য কাপুরুষদের মতো আমি আবার কলকাতায় ফিরে যাব, এইটাই চাও তুমি? হ্যাঁ, দেখো একটা বিষয় স্ট্রেট বলে দিই তোমাকে, আমি এইসব কুসংস্কারে বিশ্বাস করি না। আচ্ছা, তুমি যেটা বলছো কোনো এক কানি বুড়ি নাকি ছদ্মবেশে এসে তোমাকে সাবধান করে দিয়ে গেছে, আচ্ছা এইসব কথা তোমার মাথায় কে ঢেলেছে বলো তো? ওই ললিতাদি? হ্যাঁ, ওই মহিলাই তোমার মাথায় এসব উল্টো পাল্টো ঢালছে না? আমি ওকে কালকে দেখছি। না না, কালকেই ওই মহিলার আমাদের বাড়িতে শেষ দিন, মাইনে দিয়ে দূর দূর করে তাড়িয়ে দো। অশিক্ষিতের দল সারা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলল অয়ন। তিয়াশা এবার গলার স্বর উঁচু করে বলল, তুমি পাগল হয়ে গেছো অয়ন, লোভে অন্ধ হয়ে গেছো তুমি। তাই সব কিছু চোখের সামনে দেখেও তোমার বিশ্বাস হচ্ছে না। দেখো, আমি চোখের সামনে কিচ্ছু দেখিনি, যা দেখেছো তুমি দেখেছো। আর আমি এটাও হলফ করে বলতে পারি যে তুমি যা দেখেছো তা ভুল দেখেছো। হ্যাঁ। অয়নের কথা শেষ হতে না হতেই একটা তীব্র শীষের শব্দে ঘরটা ভরে গেল। এদিক ওদিক তাকিয়েও ওরা কিছুই দেখতে পেল না। এই হিসশিসে শব্দটা কোত্থেকে আসছে? অয়নের কথায় এদিক ওদিক খুঁজে ওরা যখন সামনে তাকালো, দেখলো একটা বিরাট কালো কুচকুচে সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে ওদের সামনে। সাপ? সাপ এখানে কোত্থেকে এলো? অয়ন সাপটাকে তাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু সাপটা তো কিছুতে গেল না, বরং বারবার ফনা তুলে এগিয়ে আসতে লাগলো। ঘরের মধ্যে থাকা একটা ভারী লাঠি তুলে নিয়ে সাপটাকে মারতে উদ্যত হয় অয়ন। এমন সময় ঘরের বাইরে থেকে মোড়ল বলে ওঠে, দাঁড়াও অয়ন, ওকে মেরো না, মেরো না। শনি মঙ্গলবারে এই গ্রামে কেউ সাপেদের মারে না। এ কি সর্বনাশ করতে যাচ্ছিলে তুমি? মা বুড়ি মনসা রোষে পড়তে না চাইলে এক্ষুনি লাঠিটা হাত থেকে ফেলে দাও। বৃদ্ধর কথায় এমন দৃঢ়তা ছিল যে
অয়ন লাঠিটা ফেলে দিতে বাধ্য হলো। অয়ন লাঠিটা ফেলে দিতেই সাপটা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। আপনি আপনি এখানে? আমি রাতের খাওয়া দাওয়া সেরে মুরগিগুলোকে ঢাকা দিতে গিয়ে দেখি একটা মুরগি নেই। নির্ঘাত কুকুরে বা শেয়ালে টেনে নিয়ে গেছে, তাই একটু এদিক ওদিক খুঁজে দেখছিলাম আর কি, যদি আহত করে ফেলে রেখে যায়। তা তোমাদের বাড়ির সামনে থেকে যেতে গিয়ে তোমাদের ভয়ার্ত গলা শুনতে পেলাম, তাই থমকে দাঁড়ালাম। বাবা, এটা তুমি কি করতে যাচ্ছিলে বলো তো? তোমাকে আমি অনেকবার বারণ করা সত্ত্বেও তুমি জেদের বসে বারবার একই ভুল করে চলেছ। তোমাকে আবারও সাবধান করছি বাবা, তুমি আমার ছেলের মতন। তোমরা তিয়াশা মায়ের কোনো ক্ষতি হোক এটা আমি কখনোই চাইব না। তাই বলছি, বহুতল বিল্ডিং বানানো থেকে বিরত থাকো। মা রুষ্ট হয়েছেন। মা একবার রুষ্ট হলে কাউকে ছাড়েন না, কাউকে না। কিছুদিন পরে তোমাদের সন্তান আসবেই পৃথিবীতে। নিজের কথা না ভাবো, অন্তত তার কথা ভেবে এই কাজ থেকে বিরত থাকো। হাত জোড় করছি আমি তোমার কাছে, জেনে শুনে বিপদ থেকে এনো না বাবা, জেনে শুনে বিপদ থেকে এনো না। সাবধানে থেকো। অনেক রাত হলো, এখন আমি আসি। এই বলে মোড়ল কাঞ্চনপতি মাহাতো বাড়ি চলে গেলেন। কিন্তু অয়ন এত সহজে দমবার পাত্র নয়। সে কনস্ট্রাকশনের কাজ চালিয়ে যেতে লাগলো। আজ অয়নের তত্ত্বাবধানে তার তৈরি বিল্ডিংয়ের দোতলার ছাদে সিঁড়ি ঢালাই হবে। আজ সকাল থেকেই তিয়াশার মনটা কেমন কু গাইছে। তাই সে মালতীদিকে সঙ্গে নিয়ে বুড়ি মনসার মন্দিরে এসেছে পুজো দিতে। তাকে দেখে মন্দিরের পুরোহিত বললেন, এত দেরি করে মায়ের কাছে এলে মা? জানি না মায়ের কি ইচ্ছা, কিন্তু আমি যে তোমার কপালে বড় বিপদ দেখতে পাচ্ছি মা। আপনি কি বলছেন ঠাকুর মশাই? কি বিপদ দেখতে পাচ্ছেন আপনি? আমি যা দেখছি তা যেন কখনো সত্যি না হয় মা। আমি যেন ভুল হই। তোমার কপালে বৈধব্য যোগ দেখতে পাচ্ছি। না না, এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? ঠিকই বলছি মা। মায়ের কাছে প্রার্থনা করো যেন সব ঠিক থাকে। একটা কথা মনে রেখো মা, সতীর পুণ্যেই পতির পুণ্য। কষ্টে ও অযাচিত ভয়ে চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল তিয়াশার। হাত জোর করে বুড়ি মনসার উদ্দেশ্যে সে বলল, অয়নকে তুমি ক্ষমা করো মা। ও একটু অবুঝ, তাই বলে মৃত্যুর মতো এত বড় শাস্তি ওকে দিও না তুমি। ওর মাথায় শুভ বুদ্ধির সঞ্চার করো মা। আমার স্মৃতির সিঁদুর, আমার ভালোবাসাকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। মন্দির থেকে বেরিয়ে অয়ন কেমন আছে সেটা দেখতে তিয়াশা নতুন বিল্ডিংয়ের কাছে যায়। দোতলার ছাদ ঢালাইয়ের জন্য কাঠের পাটাতন বাঁধা হয়ে গেছে। আজ সিঁড়ি ঢালাইয়ের প্রস্তুতি চলছে। অয়ন বিল্ডিংয়ের ভেতরে ছিল। এই অবস্থায় তিয়াশাকে দেখে সে বাইরে বেরিয়ে আসে। এই তিয়াশা, তুমি এখন এখানে? এই অবস্থায় তুমি এখানে আসতে গেলে কেন? বুকে মাথায় হাত বোলাতে থাকে কঠিন পাথরে প্রাণের স্পন্দন খোঁজার মতো করে। তার চোখ ছলছল করে ওঠে। চোখের পাতার সেই টলমলে জল গড়িয়ে অজান্তে পড়ে গাল বেয়ে। কান্নায় বুঝে আসা গলায় সে বলে, তুমি ঠিক আছো তো অয়ন? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। আমার কি হবে? তো তোমার কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? এই বলে নিজের হাতে তিয়াশার চোখের জল পরম স্নেহে মুছিয়ে দেয় সে। প্লিজ প্লিজ আমার কথাটা শোনো অয়ন। এই কনস্ট্রাকশনের কাজ তুমি বন্ধ করো। খুব বড় ক্ষতি হয়ে যাবে অয়ন। প্লিজ এসব বন্ধ করো। আমি কাউকে হারাতে পারবো না অয়ন, কাউকে হারাতে পারবো না। রাগান্বিত হয়ে অয়ন বলে, তুমি আবার এইসব আজে বাজে কথা বলতে শুরু করলে? এই জন্যই তুমি এখানে এসেছো, তাই তো? যদি তোমার এইসব কথাই বলার থাকে তাহলে তুমি বাড়ি গিয়ে বলো। এখানে অনেক লোক আছে। একদম এইরকম অশিক্ষিতের মতো কথা বলবো। এই সমস্ত কথা কাটাকাটির মাঝেই জোর ধাক্কা খায় ওরা দুজনেই ছিটকে গিয়ে পড়ে পাশে স্তূপাকৃতি ভাঙা ইটের সারির ওপর।
ওরা দুজনেই ব্যথায় চিৎকার করে ওঠে। নিজেকে সামলে নিয়ে যেদিক থেকে আক্রমণটা এসছে সেদিকে তাকিয়ে অয়ন দেখে সেই পাগলটা যন্ত্রণায় কাতরাচ্ছে। দোতলার ছাদের কাঠামোর ওপর কয়েকটা ইঁট রাখা ছিল, তারই মধ্যে একটা এসে পড়েছে পাগলটার মাথায়। পাগলটার মাথা থেকে ঘিলু বেরিয়ে এসেছে, আর একটু দেরি হলেই ইঁটটা অয়নের মাথায় পড়তো। পাগলটা ঠিক সময় এসে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু নিজেকে সে বাঁচাতে পারেনি। এবার তিয়াশার দিকে তাকিয়ে দেখল তিয়াশা অজ্ঞান হয়ে গেছে। তিয়াশা, এই তিয়াশা, ওঠো তিয়াশা, এই চোখ খোলো। সামনের দিকেই উপুড় হয়ে পড়েছিল সে। তিয়াশা অন্তর্সত্ত্বা, পেটে আঘাত লেগেই সে অজ্ঞান হয়ে গেছে। তিয়াশাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে অয়ন। তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তিয়াশাকে কোনো রকমে বাঁচানো গেলে ওদের বাচ্চাটাকে বাঁচানো যায়নি। তিয়াশার জ্ঞান ফিরতে এই খবর শুনে চিৎকার করে কেঁদে ওঠেও। তিয়াশাকে জড়িয়ে ধরে অয়নও হাউ হাউ করে কেঁদে ফেলে। এই সব কিছুর জন্য আমি দায়ী তিয়াশা। আজকে যদি আমি তোমার কথা শুনতাম তাহলে এই সব কিছু ঘটতো। আমাকে ক্ষমা করে দিও তিয়াশা, ক্ষমা করে দিও আমাকে। এই সময় কেবিনে ঢুকে আসেন বৃদ্ধ কাঞ্চনপতি মাহাতো। অয়নের মাথায় হাত রেখে তিনি বললেন, সবই অদৃষ্ট বাবা, সবই অদৃষ্ট। অদৃষ্টকে মেনে নেওয়া ছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। শান্ত হও বাবা, শান্ত হও। তোমরা আর এখানে থেকো না, আমার কথা শোনো। লক্ষ্মী, যাও বৌমাকে নিয়ে কলকাতায় ফিরে যাও। তারপর তিয়াশার মাথায় হাত বুলিয়ে তিনি বললেন, কেঁদো না মা, কেঁদো না। দেখো যা হবা তা তো হয়েই গেছে, কেঁদে কি আর লাভ বলো? তখন তোমাদের এত করে বারণ করলাম, কিন্তু তোমরা তো আমার কথা শুনলেই না। যদি তখন আমার কথা শুনতে, তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। যাকে কি আর করা যাবে, আবার খুব তাড়াতাড়ি তোমার কোল আলো করে সন্তান আসবে। আমি সান্ত্বনা দিচ্ছি না মা, দেখো আমার কথা মিলিয়ে নিও। মা বুড়ি মনসা যেমন ঔদ্ধত্য সহ্য করেন না, আবার তেমনি মা কাউকে একদম নিঃস্ব করে ফিরিয়েও দেন না। তাই মা বুড়ি মনসার আশীর্বাদে আবার সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো মা, তুমি মিলিয়ে নিও। এই ঘটনার পর ওরা কলকাতায় ফিরে এসেছে, অনেক দিন হয়ে গেল। আজ অয়ন আর তিয়াশা খুব খুশি। বৃদ্ধ কাঞ্চনপতি মাহাতোর কথাই সত্য প্রমাণিত হয়েছে। আজ তিয়াশাকে চেক আপ করে ডাক্তার জানিয়েছে ও আবার মা হতে চলেছে। এতক্ষণ তোমরা শুনছিলে কানাবুড়ির সাপ, রচনা ভাসান কৃষ্ণ। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, সৌভিক, আর্য, মৌপিয়া, নীল, দিব্যেন্দু, পার্থ, সৌমজিৎ, পূজা, রুবিনা এবং প্রভাকর। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা। শব্দ সংযোজনে ছিল সুদেশনা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে সৌমদ্বীপ। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা? যদি আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনের জন্য। কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত, আর ভবিষ্যতে আরও কী ধরনের গল্প তোমরা আমাদের কাছ থেকে শুনতে চাও। আমাদের ফলো করতে পারো ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে গল্পের ডিসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে আরও একটা নতুন দুর্দান্ত লোমহর্ষক গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার,
শুভরাত্রি।